ইরান ইস্যুতে দোহায় বৈঠক নিয়ে শুরু নতুন সমীকরণ। পর্দার আড়ালে কারিগরি আলোচনার দাবি যুক্তরাষ্ট্রের, তেহরানের অস্বীকার। আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল। সংবিধানের 14তম সংশোধনীতে নিশ্চিত শিশুদের নাগরিকত্বের অধিকার। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হিট ওয়েভ। বাইরে কম বের হওয়া সহ পর্যাপ্ত পানি পান করার আহ্বান। ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব। কর্মসংস্থানকে বৈধ করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত। এবং পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারে ছাদ ধসে অন্তত 14 শিশু নিহত। ঘটনার পর তদন্ত শুরু, 2 জন আটক। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। ইরান ইস্যুতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী। আঞ্চলিক ভূ রাজনীতি ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে দোহায় এই বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননের সংঘাত বন্ধ না হলে চূড়ান্ত কোনো আলোচনা হবে না। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতার। এবার রাজধানী দোহায় বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। একই সময়ে দোহায় অবস্থান করছেন ইরানি আলোচকরাও। তবে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে এই মুহূর্তে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনার কথা জানা যায়নি। আলোচনার পরিবেশ তৈরি হলেও নিজেদের শর্তে অনড় ইরান। দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের সংঘাত পুরোপুরি বন্ধ এবং ওয়াশিংটন কর্তৃক ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা তহবিল মুক্ত না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে না তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীকে ইরানের ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবেও উল্লেখ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। তবে ইরানের এই অবস্থানকে কৌশলগত আলোচনা পদ্ধতি হিসেবে দেখছে হোয়াইট হাউস। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, ইরান প্রকাশ্যে আলোচনার বিষয়টি অস্বীকার করলেও দুই দেশের মধ্যে পর্দার আড়ালে কারিগরি পর্যায়ের আলোচনা চলছে। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আরও এক যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, লেবাননের নির্দিষ্ট জোন থেকে সেনা প্রত্যাহারের যে পরিকল্পনা ছিল তা আপাতত স্থগিত করেছে তেল আবিব। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 6-3 ভোটে দেওয়া রায়ে আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্বের অধিকার সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এবং নির্বাহী আদেশ দিয়ে তা বাতিল করা যাবে না। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছিল। তবে এই আদালতের এই রায়ের ফলে আগের আইনি বহাল থাকছে। বিশ্লেষকদের ধারণা, অবৈধ অভিবাসন ঠেকাতে ট্রাম্প প্রশাসন এখন নতুন কৌশল গ্রহণের চেষ্টা করতে পারে। ক্ষমতায় ফিরে প্রথম বছরে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট ব্যবসা থেকে 100 কোটিরও বেশি ডলার আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মিম কয়েন থেকে রয়্যালটি বাবদ এসেছে $635 মিলিয়ন। এছাড়া তার ছেলের প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে আয় হয়েছে $500 মিলিয়ন বেশি। রিয়েল এস্টেট ও ব্র্যান্ডের বিভিন্ন পণ্য থেকেও আয় করেছেন কোটি কোটি ডলার। তবে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন না ট্রাম্প। তার ব্যবসা পরিচালিত হচ্ছে ছেলেদের তত্ত্বাবধানে থাকা একটি ট্রাস্টের মাধ্যমে। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হিট ওয়েভ, এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস। স্বাধীনতা দিবসের ছুটির আগে যুক্তরাষ্ট্রে প্রায় 12 কোটি মানুষ এই এক্সট্রিম হিট ওয়ার্নিংয়ের আওতায় আছে। মধ্য পশ্চিম থেকে পূর্ব উপকূল পর্যন্ত তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে 46 পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হিট ডোম এর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। নিউ ইয়র্ক ও ডেট্রয়েট সহ বিভিন্ন শহরে কুলিং সেন্টার খোলা হয়েছে। একই সঙ্গে কানাডা ও ইউরোপেও চলছে তাপপ্রবাহ। কর্মকর্তারা এ সময় জনসাধারণকে বাইরে কম বের হতে এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছেন।
সৌদি আরব ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। যেসব প্রবাসী শ্রমিকের ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছরের বেশি আগে শেষ হয়েছে বা চাকরিতে যোগ দেওয়ার 6 মাস পরও পারমিট পাননি, তারা এই সুবিধা পাবেন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রমিক ও নিয়োগকর্তাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং কর্মসংস্থানকে বৈধ করার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু না করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। নাইজেরিয়ার একটি স্কুলে সশস্ত্র হামলার পর অন্তত 37 শিক্ষার্থী ও একজন শিক্ষক নিখোঁজ রয়েছেন। হামলায় এক সেনা সদস্য ও একজন শিক্ষক সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স। সেনাবাহিনী জানিয়েছে 8 শিক্ষার্থী ও স্কুলের উপাধ্যক্ষ সহ কয়েকজনকে উদ্ধার করা হলেও 25 জন ছাত্রী, 11 জন ছাত্র এবং একজন শিক্ষক এখনও জঙ্গিদের হাতে আটক রয়েছেন। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। আফ্রিকার এই দেশটিতে মুক্তিপণের জন্য শিক্ষার্থী অপহরণের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়েছে। অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার আলটিমেটাম ঘিরে উত্তপ্ত দক্ষিণ আফ্রিকা। রাজধানী সহ বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ, নিরাপত্তায় মোতায়েন অতিরিক্ত পুলিশ ও সেনা। এরই মধ্যে বহু অভিবাসী নিজ দেশে ফিরতে শুরু করেছেন। পরিস্থিতি কেন এমন পর্যায়ে পৌঁছালো, কি বলছে সরকার এবং কি প্রভাব পড়ছে অভিবাসীদের জীবনে, বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার দাবিতে দক্ষিণ আফ্রিকার জোহেনেসবার্গ, ডারবান সহ বিভিন্ন শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভের মধ্যেও বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও বিভিন্ন স্থানে লুটপাট, ভাঙচুর ও বিদেশিদের উপর হামলার ঘটনা ঘটেছে। জোহানেসবার্গের কয়েকটি এলাকায় অভিবাসীদের বাড়িঘরে হামলা এবং বিদেশি মালিকানাধীন দোকানেও লুটপাটের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তাহীনতার কারণে হাজার হাজার অভিবাসী নিজ দেশে ফিরতে শুরু করেছেন। শুধু এবছরই প্রায় 25,000 অনথিভুক্ত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবাদকারীদের দাবি, অবৈধ অভিবাসীরা স্থানীয়দের চাকরি, সরকারি সেবা ও সামাজিক অসুবিধার উপর চাপ সৃষ্টি করছে। তাই অনথিভুক্ত বিদেশিদের দ্রুত বহিষ্কার করতে হবে। আন্দোলনের আয়োজকরা আগামী 6 মাস প্রতি বৃহস্পতিবার বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, বৈধভাবে বসবাসকারী বিদেশিরা দেশটির আইন ও সংবিধানের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। প্রতিবাদের নামে সহিংসতা বা ভীতি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেন তিনি। বিশ্লেষকদের মতে 30% বেশি বেকারত্ব, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের অভিবাসন বিরোধী মনোভাব বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে দক্ষিণ আফ্রিকায় আবারও জেনোফোবিয়া বা বিদেশি বিদ্বেষ বড় উদ্বেগ হিসেবে সামনে এসেছে। অভিবাসন ইস্যুতে উত্তেজনা আপাতত কমার কোনো লক্ষণ নেই। একদিকে সরকার শান্তি বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে আন্দোলনকারীরা কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। ফলে আগামী দিনগুলোতে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। অঙ্কুর মণ্ডল, RTV। ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। দিল্লি মুম্বাই এক্সপ্রেস ওয়েতে একটি স্লিপার বাস ট্রেইলারের সঙ্গে সংঘর্ষের পর 2 যানবাহনে আগুন ধরে যায়। এতে অন্তত 22 জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে দৌসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোর যাচ্ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 5 জন আগুনে পুড়ে এবং 2 জন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাস চালক ঘুমিয়ে পড়া বা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় হতাহতের সংখ্যা বেড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারে ছাদ ধসে অন্তত 14 শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ক্লাস চলাকালীন সময় হঠাৎ ছাদটি ভেঙে পড়ে, ফলে ভেতরে থাকা শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধার সংস্থা রেস্কিউ জানান, দ্রুত অভিযান চালিয়ে 1 ঘন্টার মধ্যে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়, যাদের বয়স ছিল 7 থেকে 11 বছরের মধ্যে। স্থানীয়দের দাবি, ভবনটির ছাদ আগে থেকেই দুর্বল ছিল এবং মেরামতের কাজ চলছিল। ঘটনার পর প্রশাসন তদন্ত শুরু করেছে এবং 2 জনকে আটক করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তের কয়েকটি এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠেছে আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে। এতে নতুন করে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত আফগানিস্তানের 4টি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ভবিষ্যতে এমন হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। হামলায় কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন। বিশ্লেষকদের ধারণা, কয়েকদিন আগে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। 2 দেশই একে অপরের বিরুদ্ধে সীমান্তে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার অভিযোগ করে আসছে, যা সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল কি এবার জায়গা করে নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার চীনে? সাম্প্রতিক সময়ে ঢাকা ও বেইজিংয়ের বাণিজ্য আলোচনায় কাঁঠাল রপ্তানির বিষয়টি নতুন করে গুরুত্ব পাওয়ায় এই প্রশ্নই এখন আলোচনায়। কৃষি অর্থনীতিবিদদের মতে, সঠিক পরিকল্পনা নেওয়া গেলে বাংলাদেশের কাঁঠাল শুধু কৃষকদের আয় বাড়াবে না, দেশের রপ্তানি খাতেও নতুন সম্ভাবনার সুযোগ করতে পারে। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবারকে জায়গা করে নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার চীনে। সাম্প্রতিক সময়ে ঢাকা ও বেইজিংয়ের বাণিজ্য আলোচনায় কাঁঠাল রপ্তানির বিষয়টি নতুন করে গুরুত্ব পাওয়ায় এই প্রশ্নই এখন আলোচনায়। কৃষি অর্থনীতিবিদদের মতে, সঠিক পরিকল্পনা নেওয়া গেলে বাংলাদেশের কাঁঠাল শুধু কৃষকদের আয়ই বাড়াবে না, দেশের রপ্তানি খাতেও নতুন সম্ভাবনার সূচনা করতে পারে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়। উৎপাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা বেশ সীমিত। ফলে বিপুল পরিমাণ কাঁঠাল সময় মতো বিক্রি করা যায় না। সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের অভাবে উৎপাদিত কাঁঠালের একটি উল্লেখযোগ্য অংশই নষ্ট হয়ে যায়। এতে একদিকে কৃষক যেমন ন্যায্য দাম থেকে বঞ্চিত হন, অন্যদিকে দেশের কৃষি অর্থনীতিও বড় ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে চীন বিশ্বের অন্যতম কাঁঠাল আমদানিকারক দেশ। দেশটির বিশাল বাজারে বর্তমানে ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে বিপুল পরিমাণ কাঁঠাল যায়। তবে চীনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন উৎস খুঁজছে দেশটি। সেই সুযোগেই আলোচনায় এসেছে বাংলাদেশের কাঁঠাল। বাজার বিশ্লেষকদের মতে, ভৌগোলিক অবস্থান, উৎপাদনের পরিমাণ এবং ফলের মান বিবেচনায় বাংলাদেশও এই বাজারে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের বাজারে প্রবেশ করতে পারলে শুধু তাজা কাঁঠাল নয়, কাঁঠালের চিপস, ফ্রোজেন কাঁঠাল, ক্যানজাত কাঁঠাল, কাঁঠালের বীজ এবং অন্যান্য প্রক্রিয়াজাত পণ্যেরও বড় বাজার তৈরি হতে পারে। এতে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি দেশের কৃষিভিত্তিক শিল্প ও রপ্তানি খাতেও বৈচিত্র্য আসবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিদেশি মুদ্রা আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য কঠোর মান নিয়ন্ত্রণ, আধুনিক প্যাকেজিং, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা অর্জন বেশ জরুরি। বিশেষ করে চীনের মতো দূরবর্তী বাজারে তাজা কাঁঠাল পাঠাতে কোল্ড চেইন ব্যবস্থা, উন্নত সংরক্ষণ প্রযুক্তি এবং দ্রুত পরিবহন সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এসব অবকাঠামোর ঘাটতি বাংলাদেশের জন্য অন্যতম বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকেরা। এছাড়া রপ্তানির আগে উদ্ভিদ স্বাস্থ্য সনদ, কোয়ারেন্টাইন ব্যবস্থা, গুণগত মান যাচাই এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন ব্যবস্থাও আরও শক্তিশালী করতে হবে। কৃষকদের আধুনিক চাষাবাদ ও সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কৃষি অর্থনীতিবিদদের মতে, কাঁঠালকে ঘিরে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া গেলে বাংলাদেশ একটি নতুন রপ্তানি খাত গড়ে তুলতে পারে। শুধু মৌসুমি ফল হিসেবে নয়, উচ্চ মূল্যের কৃষিপণ্য হিসেবে কাঁঠালকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করার সুযোগও রয়েছে। সব মিলিয়ে চীনের সঙ্গে কাঁঠাল বাণিজ্য নিয়ে আলোচনা বাংলাদেশের জন্য নিছক একটি রপ্তানি সম্ভাবনা নয়, এটি কৃষি অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারও একটি সুবর্ণ সুযোগ, এমনটি মনে করেন বাজার বিশ্লেষকেরা। ইমরুল হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।